ঠাকুরমশাই সেসব কথা নতুন করে মনে করতে চাই না। সে সময় আমাদের উপর দিয়ে যা গিয়েছে তা মনে পড়লেও কেমন যেন আগের মতোই কষ্ট হয়। যতই হোক, ছোট বোন ছিল, কি আর তার বয়স। তখন আমি তো সে সময় সমস্ত কিছু দেখে শুনে বেশ ভয় পেয়েছিলাম। বোন তো আমার চেয়ে অনেক ছোট। তারানাথের ঘরে আমি, কিশোরী, গোপাল আর তারানাথ, আমরা সবাই তারানাথের খাটের উপর উঠে বসেছি। তারানাথের বাড়ির খাটটা বেশ পুরনো হয়ে গেছে। চারজন এসে বসে খাটটা কেমন একবার মচমচ করে উঠেছিল। তাই দেখে তারানাথ হেসে বলল, আসলে অনেক বছর হয়ে গেল তো, পরিবর্তনের প্রয়োজন। কিন্তু একা মানুষ আর এ খাটে পরিবর্তন করে নতুন খাট নিয়ে কি বা করব? চারিমা যখন আসে তখনও তো এসে আর বেশি দিন থাকে না। তা বললে হবে? আপনি তো থাকেন, আর যতই আপনি বলুন না কেন আপনি একাই থাকেন। তাই একার জন্য তো কিছু কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। তোমরা ওসব বুঝবে না। আসলে তোমাদের দোষী বাধি কেন? তোমরা তো আমায় এখানেই দেখে এসেছ। তোমাদের ধারণা আমার জন্য সেভাবে বদলাবে না। তবে আমার জন্য এই সমস্ত কিছু কিন্তু খুব একটা প্রয়োজনীয় নয়। নেহাত সংসার জীবনে আসতে হয়েছিল বলে এই সমস্ত অভ্যাস করতে হয়েছে। না হলে কতদিন মাটির উপরে শুয়ে রাত আমি কাটিয়েছি তা ভালোভাবে মনে পড়ে না। মাথায় যখন বালিশ দিয়ে ঘুমাতে হতো বিছানায়, সত্যি ভাবলেই বড় কষ্ট হতো। গৃহস্থের বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় আমি তাই কখনো বালিশ নিতাম না। সবচেয়ে ভালো হতো যদি মাটিতে খড় বিছিয়ে তার উপর শুয়ে পড়তাম। সে বড় ভালো লাগতো। সেটাতে প্রশান্তির ঘুম হতো, বুঝলে? ঠাকুরমশাই, আপনি যেটা বলছিলেন সেটা বোধহয় ভুলে গেছেন। গল্পটা কিন্তু বলা শেষ হয়নি। এই দেখো তো দেখি, কি বলতে বলতে কি বলে ফেলছি। আসলে বয়স হচ্ছে তো, ওই সেটা মাঝে মাঝে প্রমাণ হয়ে যায়। তবে হ্যাঁ, এক কথায় বলতে পারি, তোমাদের মতো ছেলে ছোকরাদের মতো এখনো জীবনী শক্তি রয়েছে, বুঝলে? কখনো যদি সুযোগ পাই আরেকবার পথে পথে বেরিয়ে পড়ার, তাহলে কিন্তু আমি পিছু পা হব না। তারানাথের কথায় গোপাল সামান্য হাসল, তারপর বলল, সে কথা ঠাকুরমশাই আপনি মুখে বলেছেন, তা কিন্তু আপনি এখন আর করতে পারবেন না। তখন আপনাকে যা দেখেছিলাম আর এখন আপনাকে যা দেখছি, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আপনার মনের শক্তি থাকতে পারে, কিন্তু শরীর দিতে চাইবে না। বটে, বললেই হলো। আচ্ছা, তোমরা কি মনে করো বলো তো? বয়স বাড়ছে বলেই কি আমি বুড়ো হয়ে গেছি? হুম, আমার মন এখনো যুবকই রয়ে গেছে। তা তোমরা যদি চাও তার প্রমাণ আমি দিয়ে দিতে পারি। ঠাকুরমশাই, আপনি যুবক না বৃদ্ধ সে কথা আমাদের সকলেরই জানা আছে। আপনার কাছ থেকে কোনো প্রমাণের প্রয়োজন নেই। বরং যে কথাটা আপনি বলছিলেন সেটাই বলুন। গোপালবাবুর গ্রামে ডাকিনী চক্র জেগে উঠেছিল, আর আপনারা ঠিক সেই সময় ওদের বাড়িতে গিয়ে পড়েছিলেন। তারপর কি হলো? দেখেছ, বলছিলাম না তোমাদের বড়ই তাড়া সব কিছুতে, বড়ই অধৈর্য হয়ে পড়ো তোমরা। আসলে সে কথা নয় ঠাকুরমশাই, আপনি ওনাদের একটা গল্প বলতে শুরু করেছেন। এখন সেটা নিয়ে কৌতূহল তো ওদের মনে জন্ম নেবেই। এখন যদি আপনি সে কথা না বলে অন্য কথা বলেন, তাহলে ওরা তো অধৈর্য হবেই। তারানাথ মুখটা গোপালের দিকে সামান্য সরিয়ে এনে তারপর আস্তে আস্তে বলল, আরে সে কথা তো আমি জানি। আসলে মাঝে মাঝে ওদের সাথে মশকরা করতে ভালোই লাগে। বিশেষ করে কিশোরী কথায় কথায় অধৈর্য হয়ে পড়ে, বুঝলে কি না? কথাটা কিশোরীর শুনতে পাওয়ার কথা নয়, কারণ সে বসেছিল বিছানার একদম অন্য পাশে। তারানাথের পাশে বসেছিল গোপাল, তার পাশে আমি। কথাটা শুনে আমার কিন্তু বেশ হাসি পেল। ও, তাহলে এই ব্যাপার।
তারানাথ ইচ্ছে করে কিশোরীকে মাঝে মাঝে রাগিয়ে দেয়, আর সেটা হবে নাই বা কেন? এই সপ্তাহে একটা দিন ছাড়া তারানাথের কাছে অন্তত গল্প করার জন্য তো আর কেউ আসে না। আজ না হয় গোপালবাবু এসে পড়েছে। কিশোরী তারানাথের কথা শুনতে না পেয়ে একটু খাপ্পা হয়ে বলল, ওহ, এসব কি? এসব ভদ্রলোকের মতো কাজ নাকি ঠাকুরমশাই? আপনি ওভাবে ফিস ফিস করে কি বলছেন? এমন এক কথা সেই প্রথমবার শুনেছিলাম মাতু পাগলির কাছে। মাতু পাগলি বলেছিল, সব সাধনা ভদ্রলোকের কাজ নয়। জামা কাপড় পরে আপিসে গিয়ে কেরানির কাজ করগে। আসলে মাতু পাগলি কি বলেছিল সে কথা আর এতদিন পরে মনে পড়ে না, তবে এমনই কিছু একটা বলেছিল বটে। আজ তুমি সে কথা বললে, হ্যাঁ ঠিকই বলেছ। যদি আসলেই ভদ্রলোক হতাম তাহলে তো আর আমার দ্বারা সাধনা হতো না। সাধনার পথে এমন অনেক কিছু করতে হয়েছে যে সমস্ত আর পাঁচটা সাধারণ মানুষ হয় ভয় না হয় ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সেসব কথা তোমাদের বলার প্রয়োজন নেই। যদিও তন্ত্রে অদীক্ষিত মানুষদের এসব কথা বলা যায় না। তোমরা সেই গোপালের গ্রামের কথা শুনতে চাইছিলে, তাই না? হ্যাঁ, তাহলে সেই কথাই বলি, শোনো। তো গোপালের বাড়ি আমরা যেদিন রাত্রে গিয়ে পড়েছিলাম, গোপাল আর তার বাবা মায়ের সাথে সেদিন রাত্রে কথা বলতে বলতে সমস্ত কথাই জানতে পারলাম। এমন একটা দিনে তাদের বাড়িতে গিয়ে পড়ার জন্য একটু মনোকষ্ট হচ্ছিল বটে, কিন্তু সাধুর মধ্যে কোনো রকম বিকার আমি লক্ষ্য করলাম না। সেদিন রাতে গোপালদের বাড়ির একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। সাধু গোপালের বাবাকে জানিয়েছিল সে দাওয়ার কাছেই থাকতে চায়, কিন্তু রাতের বেলায় ওখানটা নিরাপদ নয়। তাই দাওয়ার কাছে থাকতে দিতে গোপালের বাবার প্রবল আপত্তি ছিল। আমাদের বাধ্য হয়েই তার কথা শুনতে হলো। রাতের বেলায় সাধু বললেন, বুঝতে পারছো কিছু? কেন বলেছিলাম এই গ্রামে বিপদ নেমে এসেছে? আগে হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি সাধু বাবা, কিন্তু আপনি এই গ্রামের বাইরে থেকে সেটা কি করে বুঝতে পারলেন? সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না। সে কথা তোমার না জানলেও চলবে। মাটিতে পা রাখার সময় ঠিক কি মনে হয়েছিল বলো তো? দুটো উজ্জ্বল সাদা রঙের চোখ দেখতে পেয়েছিলে? সাধুর কথা শুনে এবার কিন্তু আমি বেশ অবাক হয়ে গেলাম। সাধু কি করে জানলো যে আমি দুটো সাদা রঙের চোখ দেখতে পেয়েছিলাম? কিন্তু সাধু বাবা, আমি তো আপনাকে ঠিকভাবে কিছুই বলিনি যে আমি কি দেখতে পেয়েছি। হ্যাঁ, তাহলে আপনি কি করে জানলেন? আগেই বলেছি, ওই শ্মশানে ডাকিনী চক্র জেগে উঠেছে। এক সময় আমি এই ডাকিনী চক্র নিয়ে সাধনা করেছি, তবে এই সাধনা খুবই ভয়ানক। তন্ত্রে কিংবা প্রক্রিয়ায় সামান্যতম ভুল হলে সেই সাধক ডাকিনী চক্র জাগিয়ে তুলবে, সে সাধকের ক্ষতি হতে পারে। শুধু ক্ষতি নয়, তার জীবন পর্যন্ত যেতে পারে। তবে তার চেয়েও বড় ক্ষতি হয় যে স্থানে ওই ডাকিনী চক্র জেগে উঠবে সেই স্থানের। তবে একটা ব্যাপারের মধ্যে রয়েছে, ডাকিনী চক্র জাগ্রত করা সাধক যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই পৃথিবীর এমন কোনো ঐশ্বর্য নেই যা সে পাবে না। কথায় আছে, যেখানে ধন বেশি সেখানেই যেতে পারে প্রাণ। ব্যাপারটা এমন। তুমি সাধনার পথে যে নতুন সেটা বুঝতেই পেরেছি। তোমার দ্বারা খুব বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। তবে তুমি এই ডাকিনী চক্র সম্পর্কে জানো না। আমাদের এই তন্ত্র সাধনার পথে যে কয়েকটা উচ্চ স্তরের সাধনা রয়েছে, তার মধ্যে কিন্তু এই ডাকিনী চক্র রয়েছে। এই সাধনা করতে গেলে প্রথমে বেশ কয়েকটি সাধনায় পারদর্শী হয়ে সিদ্ধি লাভ করতে হয়। আমি একভাবে ঘরের মধ্যে বসে সাধু বাবার কথা শুনে চলেছিলাম।
একটু পরেই দরজার কাছে ধাক্কা পড়তে সাধু বাবা গলা তুলে বললেন, এসো বাবা, এসো। আমি জানতাম তুমি আসবে। ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে দরজায় মাত্র দুবার ধাক্কা পড়েছে। সাধু বাবা কি করে বুঝতে পারল যে কে এসেছে এবং যে এসেছে সে তার পরিচিত কেউ? দরজা ভেজানোই ছিল। দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করল গোপালের বাবা। তার মুখটা একটু চিন্তিত, তাছাড়া গোটা মুখে একটা ভয় ছড়িয়ে রয়েছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমাদের পাশেই মাটির উপরে বসে হাত জোড় করে বললেন, ঠাকুর মশাই, আমাদের এই গ্রামকে আপনি এই বিপদ থেকে বাঁচান। কত বড় বিপদ মাথায় নিয়ে যে আমরা এই গ্রামে রয়েছি তা আপনি জানেন না। মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাই এই গ্রাম থেকে, চলে যাই। কি হয়েছে আপনাদের এখানে? মানে আপনার মেয়ের কথা তো আমরা শুনলাম, কিন্তু আর কি কারো কোনো ক্ষতি হয়েছে এর আগে? ক্ষতি তো অনেক হয়েছে। এই গ্রামে প্রায় সপ্তাহখানেক ধরেই এমন ব্যাপার চলছে। রাতের অন্ধকারে বাড়ির বাইরে কারা যেন ঘুরে বেড়ায়। গোটা গ্রামের আশেপাশে রাতের বেলা যেন হাজার হাজার কাক চক্কর দেয়। কিন্তু রাতের বেলা এত কাক বেরোয় এবং তারা চিৎকার করে ডাকে, তেমনটা কিন্তু এর আগে কখনো শুনিনি। না, আর আর শুধু তারাই নয়, আরও অনেক কিছুই বাড়ির বাইরে ঘটে, কিন্তু সেই সব দেখার সাহস কারণ নেই। না, বাড়ির বাইরে যে যাবে তাকে তাকে মরতেই হবে। গোবিন্দ, আমি জানি তোমার আজ যা ক্ষতি হয়েছে তার পূরণ করার মতো কোনো সান্ত্বনা বাক্য আমার কাছে নেই। শুধু সান্ত্বনাই কেন, কোনো কিছুতেই সে ক্ষতি আর পূরণ হবে না। তবে ব্যাপারটা যদি আমায় খুলে বলো, তাহলে গোটা গ্রামের কোনো একটা সাহায্য করার চেষ্টা আমরা করতে পারি। আসলে এখানে কি হয়েছে তার কিছু ধারণা আমার কাছে থাকলেও তোমাদের মুখ থেকে কথাগুলো শোনা দরকার। ঘরের দরজা বন্ধ। ঘরের একপাশে হ্যারিকেনের হলদে আলো মিটমিট করে তার উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে। আমি, সেই সাধু আর গোপালের বাবা গোবিন্দবাবু ঘরের মধ্যে চুপ করে বসে রয়েছি বেশ কিছুক্ষণ। ঘরের মধ্যে নীরবতা ভেঙে প্রথমে গোবিন্দবাবু ধরা গলায় বললেন, কাল তখন অনেক রাত। আসলে রাতের বেলাটা আমাদের একরকম ভয় ভয় কাটে। রাতের বেলা বাড়ির বাইরে আমরা না বেরোনোরই চেষ্টা করি, কিন্তু এর মধ্যে আরও এক অদ্ভুত উপদ্রব শুরু হয়েছে। গ্রামে রাতের বেলা যারা মারা গেছে তাদের বাড়ির লোকেরা সবাই বলছে রাতের বেলা নাকি একটা অদ্ভুত কারণে তাদের প্রচণ্ড ঘুম পেয়েছে। তারপর যখন ঘুম ভেঙেছে তখন দেখা গেছে এক বীভৎস কাণ্ড। কাল রাতে আমি ছেলে মেয়েটাকে নিয়ে বিছানার ওপরে এক পাশে বসেছিলাম। বউ বিছানার কোণে চুপ করে বসে রয়েছে। এই কয়েকটা দিন ধরে আমরা রাতের বেলা ঘুমোতে পারি না ভালোভাবে। ঠাকুরমশাই, আবার সকালে কাজে বেরিয়ে পড়তে হয়। বুঝতেই পারছেন, সারা রাত ঘুম নেই, অথচ সকালে উঠে কাজে বেরিয়ে পড়তে হয়। গ্রামের কাজকর্ম সামান্য স্তিমিত হয়ে এসেছে। সকলেই দুপুরে বাড়ি ফিরে আসে, তারপর গোটা বিকেল পর্যন্ত ঘুমিয়ে নেয় একরকম। এই নিয়মই আমাদের করতে হয়েছে নিজেদের সুবিধার জন্য, না হলে যে ধনে প্রাণে একেবারে মারা পড়ব। কাল রাতে তাহলে আর সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন তোমার মেয়ে বাড়ির বাইরে গিয়েছিল, তাই তো? কাল রাতেও বেশ কিছুক্ষণ জেগে থাকার পর আমরা কোনো রকমে শুয়ে পড়েছিলাম।
ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সেই অশুভ প্রেত কারুর বাড়ির ভেতরে এসে কিন্তু কাউকে তুলে নিয়ে গেছে এমন কথা শোনা যায়নি। আসলে সে যে কিভাবে নিয়ে যেত সে কথা কেউ জানে না। পরদিন সকালে দেখা যেত ঘরের দরজা খোলা, আর দেখা যেত ঘরের ভেতর থেকে অন্তত একজন সেই বাড়িতে নেই। অর্থাৎ রাতের বেলা কোনো কারণে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। প্রথম প্রথম দুজন গ্রামের পথে বেরিয়েই মারা গিয়েছিল। তারপর থেকে আর রাতের বেলা কেউ বের হতো না। বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো অনেক রাত্রের দিকে। ঘরটা তখন অন্ধকার, অথচ ঘুমোতে যাওয়ার আগে হ্যারিকেনটা পুরো দমে বিছানার একপাশে জ্বালিয়ে রেখেছিলাম। ঘুমটা ভাঙতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। বিছানার এদিকে ওদিকে হাত বাড়িয়ে বুঝতে পারলাম আমার ছেলেটাও রয়েছে, বউটাও রয়েছে, কিন্তু মেয়েটা বিছানার ওপরে যে রয়েছে কি না তা বুঝে উঠতে পারলাম না। তাড়াতাড়ি উঠে পড়লাম বিছানা ছেড়ে। দরজার দিকে তাকিয়ে দেখতে পেলাম দরজা খোলা। সাথে সাথেই গোটা শরীর যেন বরফের মতো হিম হয়ে গেল। বুঝতে পারলাম আজ এই রাতে ঘরের ভেতর থেকে মেয়েটা বোধহয় বাইরে বেরিয়ে গেছে। কথাটা মনে হতেই তাড়াতাড়ি উঠে বিছানার একপাশে রাখা হ্যারিকেনটা আবার নতুন করে জ্বালালাম। ঘরের ভেতরে বিছানায় তাকিয়ে দেখতে পেলাম সত্যি মেয়েটা নেই, মেয়েটা নেই। হ্যারিকেনটা নিয়ে যে ঘরের বাইরে যেতে যাব এমন সময় আমার বউ এসে আমার হাতটা চেপে ধরলো, বলল, কি কি করছো? কি এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমি প্রায় রাগের সাথেই গর্জে উঠে বললাম, আরে কোথায় যাচ্ছি মানে? চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না মেয়েটা ঘরে নেই? কেমন ঘুম ঘুমোচ্ছিলে তোমরা? মরার মতো ঘুমোচ্ছিলে নাকি? কিছু বুঝতে পারলাম না, তোমরা তো ঘুমিয়ে পড়েছিলে। আমি দেওয়ালে হেলান দিয়ে জেগেই ছিলাম, হঠাৎ করেই চোখটা লেগে গেল। তারপর যে কখন ওভাবেই ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বউয়ের কথা শুনে হঠাৎ করে মনে হলো আলো জ্বালাবার পর দেখতে পেয়েছিলাম সে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এর আগেও বেশ কয়েকদিন আমরা জেগে কাটিয়েছি। বউ একভাবে বিছানার কাছে দেওয়ালে হেলান দিয়ে জেগে থাকতো, কিন্তু এর আগে একবারও সে ঘুমিয়ে পড়েনি। ব্যাপারটা মনে হতেই আবার বললাম, আমারও চোখটা লেগে এসেছিল, কখন যে ঘুমিয়ে পড়লাম। কিন্তু মেয়েটা গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি একবার বাইরেটা দেখে আসি। বউ আমার হাত চেপে ধরল। তাড়াতাড়ি দরজার কাছে এসে দরজাটা বন্ধ করে দরজায় পিঠ লাগিয়ে হেলান দিয়ে বলল, খবরদার, খবরদার, তুমি তুমি বাইরে যাবে না। তুমি জানো না এই অন্ধকার রাতে আমাদের গ্রামের পথে কি ভয়ানক মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। ওগো ওগো, তুমি বাইরে যেও না। আমার মেয়েটার কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে তাই হোক, কিন্তু কিন্তু তুমি বাইরে যেও না। রাগ সামলাতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে এলাম বউয়ের দিকে। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দরজাটা খুলে ফেললাম। ততক্ষণে ছেলে বিছানার ওপরে জেগে উঠে বসেছে। এই সমস্ত কিছু দেখে সে নিজেও বোধহয় অবাক হয়ে গিয়েছিল। হ্যারিকেনটা হাতে নিয়ে দাওয়ার কাছে পা রাখতেই বুঝতে পারলাম
বাইরের পরিবেশের কেমন যেন হাওয়া বদল হয়ে গেছে। বাইরে এক ফোঁটা আলো পর্যন্ত নেই, অথচ তখন কিন্তু আকাশে চাঁদ থাকার কথা। বিকেলেই দেখেছি আকাশে মেঘ পর্যন্ত জমেনি। তাহলে এত অন্ধকার কি করে হলো? উঠোনের কাছে পা রাখতে যাব এমন সময় কানে ভেসে এলো একটা খসখসে গলার স্বর, যেন যেন কেউ হাওয়ার সাথে তার ফ্যাস ফ্যাসে গলা মিশিয়ে বলছে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার কাছে, বেরিয়ে আয় আমার কাছে। গলাটা শুনে সত্যি বলছি ঠাকুরমশাই, কেমন যেন ভয় পেয়ে গেলাম। প্রথমে মনে হয়েছিল একটা মেয়েলি গলা কথাগুলো বলছে, তারপর যেন মনে হলো আমার চারপাশে একসাথে অনেকগুলো মেয়েলি গলা একই কথা বলে চলেছে, আর সেই কথাগুলো একসাথে দলা পাকিয়ে আমার দিকে ছুটে আসছে। আমি বাইরে এসে পড়াতে আমার বউ পেছনে পেছনে এসে পড়েছিল। সেও সব শুনতে শুনতে চিৎকার করে বলল, ও কি ওই উঠোনের কাছে ও কে দাঁড়িয়ে? কথাটা শুনে আমি হ্যারিকেনটা তুলে উঠোনের দিকে তাকাতেই দেখতে পেলাম কালো কালো কতকগুলো ছায়ামূর্তি যেন উঠোনের কাছে এসে দাঁড়িয়েছে, আর তারা হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে আমাদের দিকে। একটা অদ্ভুত চাপা হাসির শব্দ তার সাথে শোনা যায়। ব্যাপারটা দেখে বাইরে থাকা সাহস আর করতে পারলাম না। তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর গোটা রাতটা যে কিভাবে কাটিয়েছি তা আমরাই জানি। পরদিন সকালে তো মেয়েটাকে, গোবিন্দ, আমায় একটা কথা বলো। রাতে তুমি যে ছায়ামূর্তিগুলোকে দেখতে পেয়েছিলে তাদের কালো শরীর ছাড়া আর কিছু দেখেছিলে? এমন একটা কথায় গোপালের বাবা কেমন যেন অবাক হয়ে গেলেন। তারপরে বললেন, ভয়ে ভয়ে ছিলাম। আমি তো তাকে ভালোভাবে দেখতে পাইনি, ঠিক মনে নেই, তবে ছায়ামূর্তি কালো কালো কয়েকটা দেখেছিলাম, এইটুকু মনে আছে। আর তাদের লাল লাল চোখ ছিল বোধহয়। তোমাদের ওই যে শ্মশান, সেই শ্মশানে সপ্তাহখানেক আগে কিংবা তারও আগে অদ্ভুত কিছু ঘটেছিল। হ্যাঁ, ঘটেছিল ঠাকুরমশাই, ঘটেছিল। এক সাধু এসে ওখানে থাকতে শুরু করেছিল, কিন্তু তার কয়েকদিন পরে রাতের বেলা হঠাৎ করেই তার মৃতদেহ ওই শ্মশানে পাওয়া যায়। লোকেরা বলা বলি করে রাতের বেলা কোনো অশুভ শক্তি এই কাজ করেছে। আসলে সেই সাধু নাকি ভূত নিয়ে কারবার করত, ভূতের কথা শুনতো। আর সেই কথাই শোনা যে ভূতেরাই নাকি এমন করেছে। বেশ, তার মানে তোমাদের মনে হয় ওই সাধুর মৃত্যুর পেছনে কোনো ভূত প্রেত রয়েছে। পশু পাখি যেমন ধরো কুকুর, বেড়াল কিংবা কাছে এসে বসা সামান্য চড়ুই টিয়া, এই সমস্ত দেখতে পাও তোমরা? এই কথায় গোবিন্দ বেশ কিছুক্ষণ ভাবল, তারপরে বলল, না ঠাকুর মশাই, ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমার বাড়ির ওপর কোনো পাখি এসে বসে না, কিন্তু আগে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখতে পেতাম দুটো শালিক কিংবা ঘুঘু পাখি এসে বসেছে। তাহলে বলতেই হচ্ছে তোমাদের এই গ্রামে যা হয়েছে তা অতি সাধারণ ব্যাপার নয়। আর এই বিপদ থেকে বাঁচার জন্য আমি একা কিছু করলে হবে না, গ্রামের সবাইকে কাজ করতে হবে।
আর যে বিপদ তোমাদের মাথার উপর ঘুরছে, সে বিপদ থেকে বাঁচতে না পারলে কিন্তু গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে। আমাদের কথায় গোবিন্দ কেমন যেন চমকে উঠল। আমিও চমকে উঠেছিলাম। সাধু আমায় বলেছিল গ্রামকে বাঁচাতে হবে, তাই এখানে নিয়ে এসেছিল। এখন সেই সাধুই যদি এসব কথা বলে, তাহলে আমি বুঝবো কি করে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? গোবিন্দ বলল, বেশ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে ঠাকুর মশাই। কিন্তু এখন বলুন আমরা কি করব? আর এইভাবে রাতের বেলা ভয়ে ভয়ে ঘরে বসে থাকতে হবে আর কতদিন? এই কথায় সাধু বেশ কিছুক্ষণ ভাবল। তারপর কিছু একটা বলতে যাবে এমন সময় বাইরে থেকে ভেসে এলো কতগুলো কাকের ডাক। যেন মনে হলো একসাথে কতগুলো কাক ডেকে চলেছে। সাধু আমার দিকে তাকিয়ে বলল, দেহ বন্ধন করা আছে? আমি সামান্য হেসে বললাম, শ্মশানের কাছে গিয়েই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা হতে চলেছে, তাই তখনই দেহবন্ধন করে নিয়েছিলাম। তাহলে চলবে, বাইরে গিয়ে দেখে আসো কে এসে রাতের বেলা গ্রামের পথে ঘুরে বেড়াচ্ছে আর নিরীহ মানুষদের সম্মোহন করে নিয়ে গিয়ে তাদের বীভৎসভাবে মৃত্যু দিচ্ছে। কথাটা শুনে গোবিন্দ বলল, সে কি ঠাকুর মশাই, আপনারা এই রাতে বাড়ির বাইরে যাবেন? কিন্তু এতক্ষণ ধরে আপনাদের যা বললাম তা কি আপনারা বিশ্বাস করলেন না? বিশ্বাস করেছি বলেই তো ব্যাপারটা নিয়ে চোখে একবার দেখতে চাইছি। যে সমস্যার সমাধান করতে আমরা চলেছি তা নিজের চোখে না দেখলে বুঝবো কি করে বলো? তুমি চিন্তা করো না, আমাদের কোনো ক্ষতি হবে না। গোবিন্দ অবাক হয়ে আমাদের ঘরে বসে রইল, আর আমি এবং সাধু বাবা বেরিয়ে গেলাম ঘরের বাইরে দাওয়ার কাছে। তারপর দেখতে পেলাম সেই দৃশ্য। তারানাথ চুপ করতে গোপাল বলল, মনে আছে ঠাকুর মশাই, সেদিন রাতে বাবা আপনার ঘরে কাটিয়েছিলেন। আমি আর মা আমাদের ঘরে ছিলাম। গোটা রাত ভেবে চলেছিলাম বাবা আপনাদের ঘরে কি করছে, কিন্তু পরদিন সকালে যখন আপনাদের সাথে দেখা হলো তখন সে চিন্তা সামান্য কমে এসেছিল। এই আপনি বলেছিলেন এই শ্মশানে ডাকিনী চক্র জেগে উঠেছে, কিন্তু সেই ডাকিনী চক্র আসলে কি? আর সেই ডাকিনী চক্রের জন্য গ্রামের যে বিপদ নেমে এসেছিল তার কারণটা কি? এই সমস্ত কিছু তো আমরা এখনো বুঝতেই পারলাম না। ডাকিনীর নাম তো তোমরা এর আগেই শুনেছ। তোমাদের ডাকিনীর কথা বলেছিলাম। তন্ত্র মন্ত্রে সে এক উচ্চ স্তরের প্রেত বলা যায়। তারা আমাদের সাথে চলতে থাকা এই সমান্তরাল জগতেই থাকে। সেই জগৎ থেকে তারা মাঝে মাঝে আমাদের এই জগতে এসে পড়ে বিশেষ এক মাধ্যমের দ্বারা। আর সেই মাধ্যম হলো তন্ত্রশক্তি। তন্ত্রশক্তির দ্বারা আমাদের জগতের সাথে তাদের জগতের এক সংযোগ স্থাপিত হয়। তখনই কোনো সাধকের আহ্বানে তারা এই দুনিয়াতে এসে পড়ে। তারপর সেই সাধকের কথা মতো তারা নিজের কার্য সম্পন্ন করে। তারপর সেই সাধক চাইলেই তারা আবার ফিরে যায়। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে অনেক সময় এমনটাও হয় সেই সাধক কোনো কারণে তাকে আর ফিরিয়ে দিতে পারে না, কিংবা সে এসে পড়ার পরে তার উপর আর সাধকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সেক্ষেত্রে কিন্তু সেই সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তারপর সেই ডাকিনী আমাদের এই জগতে নিজের ইচ্ছে মতো বিচরণ করে। ডাকিনী চক্র হলো এমন এক চক্র যে চক্রের মাধ্যমে সেই জগতের সাথে আমাদের এই জগতের সরাসরি
সেই পথ দিয়ে শুধু সেই ডাকিনী নয়, সেই ডাকিনীর অনুচর, এমনকি তার সাথে আরও অনেক অশুভ শক্তি এসে পড়তে পারে আমাদের এইখানে, এই দুনিয়ায়। এই সমস্ত কথা যদিও আমি আরও পরে জেনেছিলাম, তবে ব্যাপারটা অনেকটা এমনই। গোপালদের গ্রামে সেই শ্মশান ডাকিনী চক্রের দ্বারা প্রভাবিত হয়েছে। গোটা শ্মশানটা হয়ে উঠেছিল ডাকিনী চক্র, আর সেখান থেকে আমাদের এই জগতে এসে পড়েছিল অশুভ শক্তির দল, যে কালো কালো প্রেতেদের গোপালের বাবা গোবিন্দবাবু দেখেছিল। তারা আসলে সেই জগতের অধিবাসী ডাকিনী আজ্ঞাবহ প্রেত। সেই প্রেত এই গ্রামের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। ডাকিনী চক্র যে স্থানে জাগ্রত হয়, তার আশেপাশে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত তার কার্য বলবান থাকে। আগেই বলেছি, গোপালদের গ্রামটা ছোট, তার আশেপাশের গ্রামগুলো কিন্তু ছিল বেশ দূরে দূরে। তাই ওই ডাকিনী চক্র গোপালদের গোটা গ্রামের উপরে প্রেত চালনা করেছিল। গ্রামে ঢোকার সময় যে অনুভূতিটা আমাদের হয়েছিল, পরে বুঝতে পেরেছিলাম তার কারণ আসলে গোপালদের গ্রামটা কোনো এক অদৃশ্য মায়া বলে আশেপাশের জগৎ থেকে একদম আলাদা হয়ে গিয়েছিল। গোটা একটা গ্রামে সেই অশুভ শক্তি ছড়িয়ে পড়েছিল। সে সমস্ত কথা তোমরা আরও পরেই বুঝতে পারবে, তা এখন তোমাদের বলার প্রয়োজন নেই। সেদিন রাতে আমরা বাড়ির বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখতে পেয়েছিলাম, তা কখনো ভোলার নয়। আমি আর সেই সাধু ঘরের বাইরে বেরিয়ে এলাম। দাওয়ার কাছে দাঁড়াতেই দেখতে পেলাম বাইরে কেমন যেন গভীর অন্ধকার নেমে এসেছে। যেন মনে হলো কালো অন্ধকারটা চারপাশে জীবন্ত হয়ে গেছে, আর গোটা অন্ধকারটা উঠোনের কাছে যেন থকথক করছে উঠোনের এক পাশে। সাধু কিন্তু দাওয়া ছেড়ে মাটিতে উঠোনে পা রাখার আগেই হঠাৎ করেই থেমে গেল। একটা হাত এক পাশে দিয়ে আমায় থামতে বলে চাপা স্বরে বলল, একবার ভালো করে অন্ধকারে দৃষ্টি চালিয়ে দেখো তো। সাধুর কথায় আমি অন্ধকারে দৃষ্টি জ্বালিয়ে দেখার চেষ্টা করলাম। প্রথমে ভালোভাবে কিছুই দেখা যায়নি। গোবিন্দবাবু এসে দাঁড়িয়েছিলেন ঠিক আমার পেছনে। আমার পেছনে দরজার কাছে একটা শব্দ শুনে একবার পেছনে তাকিয়ে দেখেছিলাম। যে এসে দাঁড়িয়েছে অন্ধকারে, তার মুখের অবস্থা ভালোভাবে বোঝা না গেলেও তার নিঃশ্বাসের শব্দ শুনে এটা বোঝা যাচ্ছিল সে বেশ ভয় পেয়ে রয়েছে। কিন্তু উঠোনের দিকে তাকিয়ে তখনও কিছুই দেখতে পাচ্ছিলাম না। ওদিকে সাধু আস্তে আস্তে বলে চলেছিল, একটা কথা কিন্তু ভুলে যাবে না, তুমি কিন্তু তার একদম কাছে গিয়ে পড়েছিলে। তোমায় কিন্তু সে এত সহজে ছাড়তে চাইবে না। কথাটা শুনেই কেমন যেন বুকের ভেতরটা তুরুতুরু করে কেঁপে উঠল। যে বিপদের কথা আমরা জানি, তার বিরুদ্ধে লড়াই করতে খুব একটা ভয় থাকে না, কিন্তু যেখানে বিপদের কোনো স্বরূপ আমাদের জানা নেই, সেখানে লড়াই তো দূরের কথা। লড়াইয়ের কথা যে ভাবতে গেলেও অদ্ভুত লাগে। যাই হোক, তা সাধুর কথা শুনে অন্ধকারের দিকে তাকিয়ে দেখতে পেলাম কতগুলো কালো কালো ছায়ামূর্তি যেন একসাথে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে। আর সেটা দেখার পরেই হঠাৎ করে শুনতে পেলাম
যেন খুব চাপা স্বরে কেউ আমায় বলছে, নেমে আয় আমার কাছে, আয়, নেমে আয় আমার কাছে। কথাটা শোনার সাথে সাথেই সাধু আমার একটা হাত চেপে ধরল, তারপরে বলল, ডাকিনীর সাথে যে সমস্ত অনুচর প্রেতেরা ওই ডাকিনী চক্রের মাধ্যমে উঠে আসে, তাদের একমাত্র ক্ষমতা কিন্তু এই সম্মোহন। একবার সম্মোহিত হয়ে পড়লে তুমি এমন কিছু দেখতে পাবে যা বাস্তব নয়। তবে ওই এক সম্মোহন দ্বারা তারা তোমায় ভয় দেখিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাধুর কথাগুলো শুনে চলেছি বটে, কিন্তু সামনের দিকে সেই কালো কালো ছায়ামূর্তিদের একসাথে হুড়মুড় করে এগিয়ে আসতে দেখে একটু আশঙ্কিত হলাম। চোখের সামনে দেখতে পেলাম একটা বড় কালো রঙের ছায়ামূর্তি, আর তার সাথে আমার সামনে নেমে এসেছে একটা বড় কালো মুখ। তার দুটো জলজলে উজ্জ্বল চোখে যেন আগুন জ্বলছে। তার মুখের বড় বড় দাঁতগুলো এক একটা যেন আমার সমান। আর শুধু তাই নয়, তার নাকের ভেতর থেকে আগুনের হলকা বাইরে বেরিয়ে আসছে, আর সেই নাকের ঠিক মাঝখানে একটা নোলকের মতো পড়া রয়েছে। সে আমার দিকে এগিয়ে এসে মুখটা হাঁ করলো। দেখতে পেলাম গলার ভেতর যেন গনগনে আগুন জ্বলছে, যেন মনে হচ্ছিল একটা নরকের থেকে উঠে আসা আগুনের স্রোত তার মুখের ভেতরে। সে হাঁ হাঁ করে আমার দিকে আরো খানিকটা এগিয়ে এলো। তার দুপাটি সাদা বড় দাঁতের মধ্যে আমি চাপা পড়ে যাচ্ছি, যেন মনে হচ্ছিল সে আমায় গিলে নিতে চাইছে। আমি ভয়ে একেবারে কেঁপে উঠে চিৎকার করলাম। তারপর দুটো হাত দিয়ে মুখটা ঢেকে ফেলার জন্য সেই সাধুর কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। ব্যাস, ওখানেই আমার বড্ড ভুল হয়ে গেল। তারপরেই মনে হলো আমি যেন অন্ধকারের মধ্যে অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা বড়ই অদ্ভুত। আমার পায়ের তলার মাটি রয়েছে, অথচ তারপরেও মনে হচ্ছে আমি যেন শূন্য থেকে পড়ে যাচ্ছি। আমার পায়ের তলায় একখণ্ড মাটির উপর আমি দাঁড়িয়ে থাকলেও সেই মাটির থেকে আমি নিচের দিকে পড়ে যাচ্ছি। কোনো রকমে হাত বাড়িয়ে কিছু একটা ধরতে চাইলাম, কিন্তু কিছুই হাতে ঠেকলো না। চিৎকার করলাম, কিন্তু আমার গলা থেকে শব্দ বেরিয়ে এলো না। আর তার সাথে সাথেই বুঝতে পারলাম আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে অজস্র সাদা রঙের চোখ। তবে এবার আর দুটো চোখ নয়, যেন একটা করে চোখ আলোর বিন্দুর মতো আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড ভয় পেলে মানুষ ঠিক যেমন আচরণ করে, আমিও তেমনই আচরণ করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু বুঝতে পারলাম ভয় পাওয়া ছাড়া আমার আর অভিব্যক্তি ব্যক্ত করার মতো কিছুই নেই। না, আমার গলা থেকে চিৎকার বেরিয়ে আসছে না। আমি দুটো হাত সরিয়ে চারপাশে কিছু ধরতে পারছি, যেন কোনো এক অদ্ভুত আকর্ষণে আমার গোটা শরীর অবশ হয়ে গিয়েছে। আর সেই অবশ পরিস্থিতির মধ্যে আমি নিচের দিকে পড়ে যাচ্ছি। ঠিক এইভাবে যে কতক্ষণ সময় কেটে গেছিল আমার মনে নেই। আমার পিছু ধাওয়া করে আসে সেই সাদা সাদা আলোর বিন্দুর মতো চোখ। আমি অবাক হয়ে যাচ্ছিলাম বারবার। আমি দাঁড়িয়েছিলাম গোবিন্দর উঠোনের কাছে। সেখান থেকে আমি এই অন্ধকার শূন্যের মধ্যে এসে পড়লাম কি করে, যার কোনো শেষ নেই। তার মধ্যে একটা অদ্ভুত শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, যেন একটানা সরবে কেউ একটা ধাতব কিছু দিয়ে রেন রেনের শব্দ করে চলেছে। সেই শব্দটা আমার মাথার ভেতরে এসে লাগতে শুরু করেছিল। হঠাৎ করে মনে হলো আমি যেন কোথায় এসে পড়লাম। আর তার সাথে সাথেই চারপাশের সেই সাদা চোখগুলো এক নিমিষের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেল। দেখতে পেলাম আমার মুখের উপর এসে পড়েছে একটা হ্যারিকেনের আলো। তার সাথে গোবিন্দ এবং সেই সাধু বাবা আমার মুখের উপর ঝুঁকে রয়েছে।
সাধু বাবা তাড়াতাড়ি উঠে বলল, তোমাকে দিয়েই হবে, তুমি পারবে ওই ডাকিনী চক্রের পথ বন্ধ করতে। যে চক্র জেগে উঠেছে তাকে বন্ধ করতে। আমি এবার কিন্তু আর নিজেকে সামলাতে পারলাম না। বললাম, আপনি সেই প্রথম থেকে একই কথা আমায় বলে চলেছেন, কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে আমার যদি কোনো ক্ষতি হয়, আমি তো এর ব্যাপারে আগে থেকে কিছুই জানি না। না জেনে না শুনে সে কাজ আমি কি করে করি? আর যদি আপনি এই সমস্ত কিছু জানেন, তাহলে আমায় সে ব্যাপারে কিছুই খুলে বলছেন না কেন? আপনি আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে রাখছেন, আবার সাহায্যও চাইছেন আমার কাছে। এটা তো হয় না। তোমায় সব কিছু বলা যাবে না। তোমায় সব কিছু বললে সেটা আর কখনোই হবে না, তাই তোমায় আমি বলতে পারবো না। শুনুন, আপনি যদি আমাকে কিছুই না বলেন, তাহলে কিন্তু আমি আপনাকে কোনো রকম সাহায্য করব না। কথাটা বলে আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে গেলাম। পেছনে পড়ে রইল সাধু বাবা আর গোবিন্দ। সেই রাতটা আমি ঘরের বিছানায় শুয়ে চোখ বন্ধ করে কাটিয়ে দিয়েছিলাম। মাথার মধ্যে কিছুই ভালোভাবে বুঝতে পারছিলাম না। ওই ডাকিনী চক্র কিভাবে জেগে উঠল, আর তা বন্ধ করার কৌশলটাই বা কি? তাছাড়া এখানে আমি আর সেই সাধু বাবা এরামই বা কেন? সাধু বাবা 7 দিনের কথাই বা বললেন কেন? 7 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা ঘুম ভেঙে উঠতেই দেখি সাধু বাবা ঘরে নেই। তখনই তো গোপালের সাথে আমার দেখা হলো। তারপর গোপালের সাথে কথা বলার পর জানতে পারলাম যে সাধু বাবা গোবিন্দকে নিয়ে কোথায় যেন গিয়েছেন। কাল রাতে সাধু বাবার সাথে এমন ব্যবহার করার জন্য আমার নিজেরই একটু লজ্জিত লাগলো। আসলে হঠাৎ করেই সেই খানিকটা ভয় আমি পেয়ে গিয়েছিলাম তো, আর তাই সেসব ভয়ে বেরিয়ে এসেছিল ক্রোধ রূপে। আমি অপেক্ষা করলাম দুপুর পর্যন্ত। প্রায় দুপুরের দিকে সাধু বাবা আর গোবিন্দ ফিরে এলো। আমায় দেখতে পেয়ে সাধু বাবা হাসি মুখে বললেন, এবার রাগ কমেছে। আমি বুঝতে পেরেছিলাম কাল রাতে তুমি বেশি ভয় পেয়েছো, তাই তুমি এমন কথা বলে বসেছো। আসলে সত্যি বলছি, তোমায় সমস্ত কিছু আমি এখন বলতে পারবো না। সেসব বললে সে কাজ কখনোই হবে না। কেন হবে না? আপনি তো সবই জানেন। আসলে কি হতে চলেছে, হ্যাঁ? তাহলে আপনার আমাকে বলতে আপত্তিটা কোথায়? নাকি আপনি পুরোপুরি জানেন না? কোনটা? গোবিন্দের সাথে গিয়ে গ্রামের কয়েকজনের কাছে খোঁজ নিয়েছি। আসলে গ্রামের প্রথম যে মারা গিয়েছিল তার বাড়িতেও গিয়েছিলাম। সেখান থেকে কিছু কথা জানা গিয়েছে। কি কথা? প্রথমে যে মারা গিয়েছে সে একজন পুরুষ মানুষ। সে ওই শ্মশানের পাশে রাস্তা দিয়ে পাশে গ্রাম থেকে সেদিন রাতে ফিরছিল, তবে রাতে সে বাড়ি ফেরেনি। পরদিন সকালেই তাকে খুঁজতে গিয়ে শ্মশান থেকে বেশ খানিকটা দূরে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যায়। সেই শুরু। তবে তার আগেও আরও একটা ব্যাপার ঘটেছিল। প্রথম যেদিন একজন মারা যায় তার মাত্র 2 দিন আগে ওই শ্মশানে সেই সাধুর মৃতদেহ পাওয়া গিয়েছিল। তবে সেই মৃতদেহ ছিল বড় অদ্ভুতভাবে। মৃতদেহের পায়ের কাছ থেকে প্রায় অর্ধেকটা ছিল মাটির তলায়, আর বাকি অর্ধেকটা ছিল মাটির ওপরে। তার দুটো চোখ যেন ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। তবে অদ্ভুতভাবে তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। আরও একটা ব্যাপার হয়েছিল, সেটাই বড় অদ্ভুত। তার গোটা শরীরে কিন্তু 1 ফোঁটা রক্ত ছিল না। সেই কথাটা সাধু বড়ই বিচিত্র স্বরে বললেন। আমি তার কথা শুনে বললাম, কিন্তু যদি শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকে, তাহলে তার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না। বাকি সমস্ত লক্ষণ না হয় ঠিকই আছে, কিন্তু
ওই রক্ত বেরিয়ে যাওয়ার ব্যাপারটা কিছুতেই বোঝা যাচ্ছে না। তবে তার শরীরে ঠিক কপালের মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন নাকি ছিল। সেই চিহ্নটা কেমন ছিল তা কেউ বলতে না পারলেও চিহ্ন যে একটা ছিল সেটা বলেছে। এখন আপনাদের কথা শুনে মনে পড়ছে, আমার মেয়ের মৃতদেহ যখন পেয়েছিলাম তখন তার কপালেও এমন একটা চিহ্ন ছিল। এ লক্ষণ ভালো নয়। তোমাদের এই গ্রামে পরবর্তী অমাবস্যায় বড় বিপদ আসতে চলেছে। কিন্তু সাধু বাবা, পরের অমাবস্যা মানে তো আর মাত্র 2 দিন পরেই, তো 2 দিন পরেই সেই বিপদ আসতে চলেছে। কিন্তু আর এর মধ্যে অন্য বিপদ কি আসতে চলেছে? ওই চিহ্ন কিসের লক্ষণ জানো? ওই চিহ্ন কারোর কপালে থাকবে মানে ডাকিনী চক্র তাকে নিজে হত্যা করেছে। আর এই কারণে গ্রামের মানুষদেরকে বশীভূত করে সে নিয়ে গেছে। যাদের আত্মাকে নিজের বশীভূত করা খুব সহজ, ওই কারণেই বেছে বেছে ওই মানুষদেরকে ওই ডাকিনী নিজের দিকে আকর্ষিত করছে। কিন্তু তোমায় কেন সে বারবার আকর্ষণ করতে চাইছে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। হয়তো আমার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারলে সে তার কোনো কাজ ভালোভাবে করতে পারবে, এই কারণেই। আর না হলে তো এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে আমার তো মনে হয় না। সাধু কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আমায় গোবিন্দর কাছ থেকে সরিয়ে বাড়ির ঠিক পিছনের দিকে নিয়ে গেল। তারপর এদিক ওদিক তাকিয়ে সূর্যের আলোয় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলো তো, তোমার মধ্যে এমন কি কোনো ক্ষমতা আছে যা দিয়ে তুমি ওই ডাকিনীকে আটকাতে পারবে? ওটাই একটা কারণ হতে পারে যার জন্য সে তোমাকে আকর্ষণ করতে চাইছে। এবং তোমায় একবার তার পথ থেকে সরাতে পারলে তার বাকি কাজটা খুব সহজ হয়ে যাবে। ওই ডাকিনী যদি তার চক্রের মাধ্যমে পুরোপুরি পুনরুজ্জীবিত হয়ে যায় আর অশুভ শক্তি এই গ্রামের বিরুদ্ধে কাজে লাগাতে চায়, তাহলে সে পথে প্রধান বাধা রয়েছে তুমি আর আমি, বুঝলে? একটা কথা আমায় দাও। সাধু হঠাৎ করে আমার হাত দুটো চেপে ধরল, আস্তে আস্তে বলল, এই দিনের জন্য অর্থাৎ 2 দিন পরে যে অমাবস্যা রয়েছে তার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি। তোমায় আগেই বলেছি, আমাদের সবার কপালে লিখন আগে থেকেই লেখা হয়ে রয়েছে। আর সেই লিখনে ওই অমাবস্যার দিনেই আমাকে আর তোমাকে একটা কাজ করতে হবে। তো তার জন্য আমি অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। আমায় একটা কথা দাও, যদি সেদিন আমার কিছু হয়ে যায় তাহলে বাকি কাজ তুমি সম্পূর্ণ করবে। আমি তোমায় সমস্ত কিছু বলে দিয়ে যাব। এবার আমিও কেমন যেন অবাক হয়ে গেলাম। বললাম, দূর, আপনি এসব কি বলছেন সাধু বাবা? হ্যাঁ, আপনার কিছু কেন হবে? আর অমাবস্যার দিনের জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন যখন, তখন তো সব কিছুই আপনার জানা, তাই না? তাহলে আপনার কিছু কেন হবে? সাধু আমার থেকে সামান্য সরে গেল। বাড়ির পেছনের দিকে একটা বাঁশের বেড়া রয়েছে। সেই বেড়া পেরিয়ে পেছনে ধানের সুবিস্তৃত জমি দেখা যায়। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে অদ্ভুত শান্ত গলায় সাধু বললেন, প্রকৃতি আমাদের সাথে সবসময় একটা ছলনা করে যায়, বুঝলে? সেই ছলনায় এমন একটা সময় থাকে যেখানে আমাদের সব কিছু জানান দিয়ে সব কিছু বলে দিয়ে গেলেও এমন কিছু একটা এসে বেঁধে দিয়ে যায় যেখানে আমাদের কোনো ক্ষমতায় কাজে লাগে না। অমাবস্যার দিন রাতে যে কিছু একটা হবে তা জানি। ডাকিনী চক্রের মাধ্যমে জেগে ওঠা ডাকিনী এবং তার সাথে আসা অন্য জগৎ থেকে সেই অপশক্তিরা এই গোটা গ্রামের বড় ক্ষতি করতে চাইবে। সেদিন এই গোটা গ্রামকে বাঁচানোর জন্য কিন্তু শুধু তোমায় আর আমায় দাঁড়িয়ে থাকতে হবে। সাধুর কথায় আগের দিন আমি সামান্য রেগে গিয়েছিলাম, কিন্তু আজ তার কথায়
কেমন যেন একটু অদ্ভুত অনুভূতি পেলাম। বারবার মনে হতে লাগলো এই সাধু আমার কাছ থেকে এমনই কিছু একটা লুকিয়ে যাচ্ছে, যা আমার জানাটা খুব প্রয়োজন। আমি তাই কড়া গলায় বললাম, সত্যি করে আমাকে বলুন তো, অমাবস্যার রাতে আসলে কি হতে চলেছে? সাধু আমার দিকে তাকিয়ে সামান্য হাসল, অতি মিষ্টি সেই হাসি। সেই হাসিতে যেন অনেক দিনের কোনো এক দুঃখ লুকিয়ে রয়েছে, যে দুঃখ কখনোই কোনো মানুষ প্রকাশ করতে পারে না, যে দুঃখ নিয়ে আমাদের চলতে হয় সময়ের পর সময়। এক অন্তিম পরিণতির কথা শুনে আমি বুঝতে পারলাম আসলে সেই সাধু মনের মধ্যে কি লুকিয়ে রেখেছে। হঠাৎ করে সাধু বলে উঠল, তোমার মনে আছে সেই কাঁকর গাছের জঙ্গলের কথা? তোমার মনে আছে সেই জঙ্গলে তুমি একা আশ্চর্য পাখি দেখতে পেয়েছিলে? মনে আছে সেই সাধু সঙ্গের কথা? সেই সাধু সঙ্গের যে সাধুর সাথে তোমার পরিচয় হয়েছিল, তাকে মনে আছে? কথাটা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। বছর চারেক আগে কাঁকর গাছের জঙ্গলে এক সাধুর সঙ্গে আমি গিয়েছিলাম। সেখানে সত্যি আশ্চর্য পাখি আমি দেখেছিলাম। সেই পাখি যে এই জগতের কোনো পাখি হতে পারে না, তা আমি নিজেও বুঝতে পেরেছিলাম। কিন্তু সাধু কি তাহলে সেখানে ছিল? সেখানে কিন্তু অনেক সাধুই ছিলেন। তাদের সবার সঙ্গে আমার সেভাবে পরিচয় না হলেও একজনের সাথেই আমার পরিচয় হয়েছিল। সে কথা তাকে জিজ্ঞাসা করার সময় অবশ্য পেলাম না। তার আগেই সাধু বলল, দিনের আলো ফুরিয়ে আসার আগেই আমাদের একবার ওই শ্মশানে যেতে হবে, বুঝলে? অন্ধকার নামলে ওই শ্মশানে গিয়ে আমরা আর কিছুই করতে পারবো না। চলো, এখন আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোমায় এখন সেখানে নিয়ে যাচ্ছি, তার একটা বিশেষ কারণ রয়েছে। আমি ঘরের জানলা দিয়ে পেছনের দিকে আপনাদের দুজনকে কথা বলতে দেখেছিলাম, তবে তখনও সাহস করে সামনে আসতে পারেনি। এমনিতেই মা বারণ করেছিল আপনাদের সামনে যেতে। মা আসলে এই সমস্ত কিছু ভীষণ ভয় পেত। তাছাড়া বোনের অভাবে মৃত্যুর পর মা আমায় আরও আঁকড়ে ধরতে চেয়েছিল, তাই ঘরের মধ্যে বন্ধ করে রাখত। আপনারা যখন ঘরের পেছনে, তখন আমি জানলার কাছে দাঁড়িয়ে সব দেখেছি। এমনকি আপনাদের কথাবার্তা আমি সব শুনতে পেয়েছিলাম। গোবিন্দ কিন্তু আমাদের সাথে যায়নি। আমি আর সেই সাধু হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সেই শ্মশানের কাছে। আগের দিন অন্ধকার নামার পর সেই শ্মশানের কাছে এসে যে অদ্ভুত অনুভূতিটা আমার হয়েছিল, আজ দিনের বেলা কিন্তু তেমনটা হলো না। অতি সাধারণ আর 5টা স্থানের মতোই মনে হলো। তবে এই গ্রামের সাথে গ্রামের বাইরের সমস্ত কিছুর যে একটা পরিবর্তন রয়েছে, সেটাও বুঝতে পারছিলাম। এটাও বুঝতে পারছিলাম যে এই শ্মশানে দিনের বেলায় তেমন কিছু অনুভূত না হলেও গোটা শ্মশানটা কেমন যেন শূন্য হয়ে রয়েছে। আগেও অনেক শ্মশান আমি নিজে দেখেছি। সেই শ্মশানে আর কিছু না থাক, রাতের অন্ধকারে যেমন শিয়াল কুকুর ঘুরে বেড়াতো, তেমনই ঠিক দিনের বেলাতেও শগুন ঘুরে বেড়াতে দেখা যেত। শ্মশানে মৃতদেহ না থাকলে 2-1টা পাখি অন্তত সেখানে থাকত। তবে এই শ্মশানটা কেমন যেন জনশূন্য এবং প্রকৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেই মনে হলো। তার আরও একটা প্রমাণ আমি বুঝতে পারলাম শ্মশানের ভেতরে থাকা 2-1টা গাছ দেখে। শ্মশানের ভেতরে পা রাখতে আজ খুব একটা সমস্যা হলো না। সেই সাধুর সাথে হাঁটতে হাঁটতে আমি শ্মশানের ভেতরে গাছের তলায় এসে দাঁড়াতেই গাছের দিকে তাকিয়ে দেখলাম যে গাছের পাতাগুলো কেমন যেন শুকিয়ে এসেছে, অথচ গাছটা আগের মতোই জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছে। গাছের শরীর দেখলে বোঝা যায় গাছটা মৃত নাকি জীবিত। অনেক সময় শুকিয়ে যাওয়া মৃত গাছ দাঁড়িয়ে থাকে
অনেক সময় ধরে। তবে সেই সব গাছের কাণ্ড, ডালপালা, এমনকি গাছের গা পর্যন্ত দেখলে ভালোভাবে বোঝা যায় সেটা শুকিয়ে যাওয়া গাছ। তবে এই গাছটার ক্ষেত্রে ব্যাপারটা বদলে গেছে। এই গাছ শিকড় থেকে কাণ্ড পর্যন্ত সতেজ রয়েছে বটে, তবে পাতাগুলো কেমন যেন শুকিয়ে এসেছে। গাছটা দেখে কেমন যেন অবাক লাগে। সাধু এগিয়ে গিয়ে গাছের গায়ে একটা হাত রেখে চোখ বন্ধ করলেন। স্পষ্ট দেখতে পেলাম চোখ বন্ধ করে থাকতে থাকতে তার গোটা শরীর দুবার কেঁপে উঠল। তাহলে কি এই গাছে কিছু একটা আছে? দিনের বেলায় এই গাছের সামনে দাঁড়িয়ে সাধুকে ওভাবে কেঁপে উঠতে দেখে আমি কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়লাম। এ কোন সমস্যার মধ্যে এসে আমি পড়েছি? ডাকিনী চক্রটার ব্যাপারে আমি খুব ভালোভাবে কিছু জানি না। এই গ্রামে এসে সাধু আসলে ঠিক কি করতে চাইছে সে ব্যাপারেও কিছুই আমি ভালোভাবে বুঝে উঠতে পারছি না। এই সাধু বড়ই অদ্ভুত কিছু জানে, যা আমি কখনো ভাবতেও পারবো না। আবার মাঝে মাঝে মনে হয় এই সাধুর খুব একটা ক্ষমতা নেই। নেহাত কোনোভাবে সে দু একটা কথা বলে আমায় তার সাথে থাকতে বাধ্য করছে। গাছটাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে সাধু বলল, এই গাছটা হলো ওই ডাকিনী চক্রে জেগে ওঠার একটা মাধ্যম। এই গাছের মাধ্যমে সেই সাধু বোধহয় ডাকিনীকে আহ্বান করে ডাকিনী চক্রকে জাগিয়ে তুলতে চেয়েছিল, কিন্তু কোনো একটা কারণে কোথাও একটা ভুল হয়ে গেছে। কিন্তু কি ভুল হয়েছে সেটাই বুঝতে পারছি না। আপনি গাছের গায়ে হাত দিয়ে কি দেখলেন বলুন তো? তুমি দেখতে চাও? এসো, গাছের গায়ে হাত রাখো। ঠিক ডান হাতের মধ্যমা গাছের এখানে চেপে রাখো, আর বাকি দুটো আঙুল রাখো তার থেকে সামান্য নিচে কনিষ্ঠার বৃদ্ধাঙ্গুলি রাখো উপরে। এবার শরীরে সমস্ত ভর হালকা করে দাও। মনে মনে এই গাছটাকে কল্পনা করতে থাকো। তবে এই গাছটাকে যখন কল্পনা করবে তখন গাছের পাতাগুলো কিন্তু সবুজ কল্পনা করতে হবে। সাধুর কথায় আমি আবার অবাক হয়ে গেলাম। এমন এক প্রক্রিয়া কিন্তু আমি এই প্রথমবার শুনতে পেলাম। তার কথা মতো ডান হাত গাছের গায়ে লাগিয়ে শরীরের সমস্ত ভর আলগা করার চেষ্টা করলাম। স্পষ্টতই বুঝতে পারলাম সাধু কি বলতে চেয়েছে। পায়ের আঙুলের উপর শরীরটাকে ছেড়ে দিয়ে বাকিটুকু ওই 5টা আঙুলের মাধ্যমে গাছের সাথে সংযোগ করতে এবং তারপর গাছটাকে কল্পনা করতে। কিন্তু এই গাছটাকে তো এর আগে আমি সবুজ পাতায় দেখিনি। রাতের অন্ধকারে এখানে এসেছিলাম। রাতের অন্ধকারে গাছটা ভালোভাবে দেখাও যায়নি। আর আজ যখন এসেছি তখন গাছের পাতাগুলো কেমন শুকিয়ে এসেছে। চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো গাছটা। তবে গাছের পাতাগুলো আগের মতোই খয়াটে। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে লাগলাম, আর সেই চেষ্টা করার মাধ্যমেই সাধুর চাপা স্বর মাঝে মাঝে শুনতে পেলাম। এ কাজ খুব একটা সহজ নয়, কিন্তু অনেক সময় ধরে চেষ্টা করতে হবে। তবে তুমি ছেড়ে দেবে না, তুমি চেষ্টা করতে থাকো। আমি জানি তুমি পারবে। আমার কানে এসে সাধুর সেই উৎসাহধ্বনি বারবার ঢুকছে। ঠান্ডা একটা হাওয়া কোথা থেকে যেন ছুটে এসে আমার গায়ে কাঁপন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি হাতটা গাছের গায়ে রেখে চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করার চেষ্টা করে চলেছি। এমন সময় একটা ব্যাপার ঘটল। আমি স্পষ্ট দেখতে পেলাম আমার বন্ধ করা চোখের অন্ধকারের সামনে একটা গাছ দাঁড়িয়ে। সেই গাছের পাতাগুলো খয়াটে হয়ে এসেছে, আর ঠিক সেই গাছের পিছনের দিক থেকে কে যেন একটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। বুঝতে পারলাম যে বেরিয়ে এসেছে সে একটা মেয়ে। তবে শুধু সেইটুকুই নয়, তার গোটা শরীর যেন রক্তবর্ণ। মাথার চুল উপরের দিকে খাড়া হয়ে উঠে বসেছে।
তার মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে দুটো লম্বা সাদা রঙের দাঁত। তার গলায় একটা নরমুণ্ডর মালা। নরমুণ্ডগুলো মানুষের চোখের মতো যেন আমার দিকে তাকিয়ে আছে। তার মুখে অদ্ভুত এক হাসি। তার গোটা শরীরে কিসব যেন জড়িয়ে রাখা রয়েছে, ভালোভাবে বোঝা যায় না। সে তার মাথাটা সামান্য হেলিয়ে গাছের আড়াল থেকে যেন ঠিক আমাকেই দেখছে। আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে। আর তাকে দেখা মাত্রই আরও একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। গাছের সবুজ পাতাগুলো যেন আস্তে আস্তে সবুজ হয়ে আসছে, আবার ঠিক আগের মতো, যেমনটা সে সাধক কল্পনা করতে বলেছিল, ঠিক তেমনটাই। ততক্ষণে সেই নারী মূর্তি গাছের আড়াল থেকে বেরিয়ে আসার বদলে আরও যেন পিছনের দিকে লুকিয়ে পড়েছে। আর আমি একটা মেয়েলি গলায় হাসির শব্দ ক্রমাগত শুনতে পাচ্ছি। ব্যাপারটা দেখে কিন্তু মুহূর্তের মধ্যে আমি প্রচণ্ড ভয় পেলাম। এবার বুঝতে পারলাম সাধুর শরীর কেন থরথর করে কেঁপে উঠেছিল। আমার মনে হলো আমার শরীরটাও কেঁপে উঠেছে, কিন্তু সেই অবস্থা থেকে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারলাম না। আমি বুঝতে পারছিলাম যে সেই চোখ বন্ধ করে থাকা মুহূর্তের মধ্যে যেন আমি সেই গাছের পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি আসলে সেখানে কি রয়েছে। গাছের এক পাশ ধরে হাঁটতে হাঁটতে ঠিক পিছনের দিকে যাওয়ার সময় একটা ব্যাপার কিন্তু আমি অনুভব করলাম। গাছটা লম্বালম্বি, যেন দুপাশের পরিবেশটা সামান্য আলাদা। এই পাশে একটা দিনের আলোর ঝলমলে পরিবেশ, তার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর ওপাশটা যেন অন্ধকার। আমি একটা পা ভেতরে রাখতেই মনে হলো একটা জলের মতো কিছুর মধ্যে দিয়ে আমার পাটা প্রবেশ করলো অন্য পাশে। তারপর আরেকটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম স্বচ্ছ সেই আবরণ পেরিয়ে আমার মাথাটা গিয়ে ঢুকেছে অন্য পাশে। ঠিক তখনই আমার একদম মুখের সামনে এসে পড়ল একটা ভয়ঙ্কর মুখ। ঠিক সেই কালো রঙের যে বড় মুখ আমি দেখেছিলাম তেমনি তার বড় বড় দাঁত, নাকের ঠিক মাঝখানে একটা নোলক পরা, আর দুটো লাল রঙের চোখ। আমি তাড়াতাড়ি দুপা পিছিয়ে এসে সেখান থেকে সরে আসতেই বুঝতে পারলাম আবার আগের স্বাভাবিক দিনের বেলায় আমি ফিরে এসেছি। চোখ বন্ধ করে থাকা অবস্থাতেই একটা সত্যি কথা এবার আমি অনুভব করতে পারলাম। আর সেটা অনুভব করতেই হাতটা সরিয়ে নিয়ে দেখতে পেলাম সাধু আমার এক পাশে দাঁড়িয়ে মিটি মিটি হেসে চলেছে। সাধুর দিকে তাকিয়ে কতক্ষণ যে হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম তা আমার মনে নেই। সাধু সামান্য হেসে বলল, এবার বুঝতে পারছো কেন বলেছিলাম এই গাছ হলো আসলে সেই ডাইনি চক্রের আমাদের এই দুনিয়ার সাথে প্রবেশের পথ। এই গাছ হয়ে উঠেছে সেই দরজা। এই গাছের উল্টো দিকে সেই অদৃশ্য জগৎ এসে ঠাঁই নিয়েছে, আর এই গাছের এপাশে রয়েছে আমাদের জগৎ। এই গাছের মাধ্যমে অন্ধকার নামার পর একটা নির্দিষ্ট সময়ে বেরিয়ে আসে তারা, তবে দিনের আলো ফোটার আগেই তাদের আবার চলে যেতে হয় তাদের জগতে। কিন্তু ওই অমাবস্যার রাতে তারা অশুভ লগ্নে এখানে এসে পড়তে পারবে। তখন কিন্তু তাদের আটকানো খুব একটা সহজ হবে না। কিন্তু এমনটা যদি হয় তাহলে তো এই দুনিয়ার সমস্ত জীবদের ক্ষতি হতে পারে। আর তারা যদি একবার অমাবস্যার রাতে ফিরে আসে এখানে, তাহলে আর যদি ফিরে না যায়? এমনটা সম্ভব নয়। আসলে আলো আর অন্ধকার যেভাবে একে অপরের পরিপূরক, সেইভাবে দুই মিলেই কিন্তু আমাদের দুনিয়া, কিংবা আমাদের সাথে চলতে থাকা সমান্তরাল দুনিয়ায় সামঞ্জস্য রক্ষা করে চলছে। আর তাই দিনের আলো ফোটার আগেই তাদের আবার ফিরে যেতে হবে ওই জগতে। ওই ডাকিনী চক্র যে জেগে উঠেছে তা ওই অমাবস্যা পর্যন্ত এই সংযোগ থাকবে। তারপর অমাবস্যা কেটে গেলে সেই ডাকিনী চক্র আবার বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ তাদের জগৎ থেকে এই জগতে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাই ওই রাতে যে কি হবে তা বুঝতেই পারছো। আমি বুঝতে পারছিলাম ওই এক মুহূর্তের মধ্যে মাথাটা অন্য পাশের জগতে সেই স্বচ্ছ আবরণ পেরিয়ে দেওয়ার সাথে সাথেই আমি যা দেখতে পেয়েছিলাম তা আমি কখনোই ভুলতে পারবো না। কি দেখেছিলেন আপনি ওই অন্য জগতের? সেদিন ওই সামান্য সময়ের জন্য আমি দেখতে পেয়েছিলাম সেই বিশাল একটা কালো মূর্তিকে, যার মুখটা একদম আমার কাছে এসে পড়েছিল। কিন্তু তার দুপাশ দিয়ে সামান্য সময়ের জন্য যে দৃশ্য আমি দেখতে পেয়েছিলাম তা আমার সারা জীবন মনে থাকবে। চারপাশে যেন লাল আগুন ধকধক করে জ্বলছে, একটা সাদা ধোঁয়ার কুণ্ডলী বিশাল আকাশে ছড়িয়ে পড়েছে। তবে আকাশটা সাদা নয়, আকাশটা কালো। ধোঁয়া মাঝে মাঝে উঠে পড়েছে আকাশ পর্যন্ত, আর সেই কারণে আকাশটা অদ্ভুত সাদাটে বলেই মনে হচ্ছে। আর সেই জ্বলন্ত আগুনের মধ্যে প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে কেউ শূন্যে ভেসে বেড়াচ্ছে, কেউ আবার সেই আগুনের মধ্যে বুকে হামাগুড়ি দিয়ে হেঁটে বেড়াচ্ছে। যে কালো বড় প্রাণীটার মুখ আমি দেখেছিলাম, তেমনি প্রাণী যেন আরো অসংখ্য সেখানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেন একটা দেওয়ালের কাছে আমি দাঁড়িয়েছিলাম, আর সেই দেওয়াল পেরিয়ে যেতে পারলে যে জগৎ শুরু হবে, সেই জগতে কোনো মানুষ কখনো এক মুহূর্ত থাকতে পারে না। দেখতে দেখতে অমাবস্যার দিন এসে পড়ল। সেই দিনের জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। সন্ধে নামার একটু আগেই আমরা একবার শ্মশানের কাছ থেকে ঘুরে এসেছিলাম। এদিকে সেই দুটো দিনের মধ্যে গ্রামে অনেকের সাথেই কথাবার্তা বলে আমি আর সেই সাধু গোটা গ্রামকে সচেতন করে দিয়েছিলাম। গ্রামের মানুষ এমনিতেই ভয়ে রাতের বেলা কাটাচ্ছিল, তাই আমাদের কথা শুনে তারা একটা আশার আলো দেখতে পেয়ে গেল। সেই সাধু বলেছিল, অমাবস্যার রাতে অন্ধকার নামলে সূর্যের আলো ওঠা পর্যন্ত তাদের বাড়ির দাওয়ার কাছে অন্তত যেন একটা প্রদীপের আলো থাকে। গোটা বাড়িতে অন্তত একটা আগুনের বিন্দু রাখতেই হবে। সেই মতো সমস্ত ব্যবস্থা করা হলো। প্রায় অনেক রাত্রের দিকে সাধু আমায় বলল, চলো, বেরোতে হবে। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। বললাম, সে কি সাধু বাবা, আজ রাতে আপনি সবাইকে বাড়ির ভেতরে থাকতে বললেন, বাড়ির দাওয়ার কাছে একটা করে আগুনের প্রদীপ অন্তত জ্বালিয়ে রাখতে বললেন, যাতে সেই অশুভ শক্তি বাড়িতে ঢুকতে না পারে। আজকের রাতটা পেরিয়ে গেলেই তো তারা আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আজ রাতে আবার আমরা কোথায় বেরোবো? গ্রামের মানুষদের যা করতে বলেছি তা করলে তারা বেঁচে যাবে, কিন্তু ওই অশুভ শক্তিদের তো আটকাতে হবে। তারা যদি একবারই শ্মশান পেরিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে ওই সামান্য আগুনের প্রদীপ কিন্তু তাদের রক্ষা করতে পারবে না। এই গোটা গ্রামের মাথায় যে কালো মেঘ নেমে এসেছে, তাকে তুমি লক্ষ্য করেছো? তার কথা শুনে আকাশের দিকে তাকালাম। সত্যি বলতে আজ সকাল থেকেই গোটা আকাশটা কেমন যেন মেঘে ঢেকে গিয়েছিল। হঠাৎ করে দেখলে মনে হবে ঠিক এই গ্রামের উপরে যেন এক গাদা মেঘ এসে জড়ো হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম, এই গ্রাম ছাড়া বাইরের কেউ হয়তো জানেও না এই গোটা গ্রামের মানুষ ঠিক কত বড় বিপদের মধ্যে পড়তে চলেছে আজ রাতের বেলা। দুজনে মিলে বেরিয়ে পড়ল। বেরিয়ে আমরা কিন্তু দেহবন্ধন করে নিলাম। শ্মশানের প্রায় কাছাকাছি পৌঁছে সাধু আমার হাতে দিলেন একটা লাল রঙের লোহার ফলা। দেখে মনে হলো ফলাটা লোহার, তবে ফলাটিতে সিঁদুর মাখানো রয়েছে। আর তার সঙ্গে আমার হাতে দিলেন একটা তেল চকচকে হাতুড়ি। এই দুটো জিনিস যদিও তিনি কোথায় পেলেন তা আমি জানি না, তবে এই দুটো জিনিস আমাকে হাতে দিয়ে বললেন, সঠিক সময় হলে এই লোহার পেরেকটা ওই গাছের গায়ে পুঁতে দিতে হবে। তবে সাবধান, ওই লোহার পেরেকটা যেন
হাতুড়ের 3 ধাক্কায় গাছের ভেতরে সম্পূর্ণ ঢুকে যায়। তা না হলে কিন্তু বড় বিপদ হবে। কিন্তু আপনি তো আছেন, তাহলে আমায় একথা কেন বলছেন? অন্ধকারের মধ্যে সাধুর মুখটা আমি দেখতে পেলাম না। সাধু সামান্য হেসে বললেন, যে কাজ আর করা প্রয়োজন সে কাজ তাকেই করতে হবে। তোমার কাজ তুমি করবে, আমার কাজ আমি করব। মনে রেখো, যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু সঠিক সময়ে 3 ধাক্কায় ওই পেরেকটা গাছের যে কোনো স্থানে ঢুকিয়ে দেবে। তবে সেটা যেন মাটির কাছাকাছি না হয়, তাহলেই হবে। অন্তত মাটি থেকে একদম সামনে নিচের দিকে পেরেকটা কিন্তু তুমি রাখবে না। সাধুর কথা প্রথম দিন থেকেই আমার কাছে অদ্ভুত বলে মনে হতো। আজ যেন আরো বেশি অদ্ভুত বলে মনে হতে লাগলো। শ্মশানের কাছে আসতেই বুঝতে পারলাম গোটা শ্মশানে যেন একটা ঝড় বয়ে চলেছে। আর সেই গাছের ডালপালাগুলোতে অন্ধকারের মধ্যে অদ্ভুতভাবে দুলছে। সাধু বলল, আর বেশি দেরি নেই, আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি এসো, তবে পায়ের দিকে খেয়াল রাখবে। কথাটা বলেই সাধু শ্মশানের ভেতরে ঢুকে পড়ল। আমিও তার পিছু পিছু ঢুকে পড়লাম। কিন্তু শুধু পায়ের দিকে খেয়াল রাখতে কেন বললেন তা ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ করেই একটা কর্কশ ডাক শুনে মাথা তুলে দেখি মাথার উপরে চারপাশে চক্কর দিয়ে চলেছে কতগুলো কাক। কিন্তু ওটা কি? এতক্ষণ ধরে অন্ধকারে ঘুরতে থাকা কাকেদের শরীর হঠাৎ করেই যেন আগুন জ্বলে উঠল। অজস্র কাক আগুন রঙা শরীর নিয়ে আমাদের মাথার উপর চক্কর খেতে খেতে নেমে আসতে লাগলো আমাদের থেকেই। আমার এক হাতে সেই হাতুড়ি আর এক হাতে সেই লোহার লাল রঙের পেরেক। সেই দুটো 2 হাতে শক্ত করে চেপে ধরে কোনো রকমে সেই আগুন জ্বলা কাকেদের আক্রমণ পেরিয়ে আমরা দৌড়াতে লাগলাম সেই গাছের দিকে। কিন্তু গাছটা যেন আজ বহু বহু দূরে। সাধু দৌড়াতে দৌড়াতে বারবার বলতে লাগলেন, সাবধান, সাবধান, পায়ের দিকে খেয়াল রাখবে। আমি এবারও বুঝতে পারলাম না সাধু কেন বারবার পায়ের দিকে খেয়াল রাখার কথা বলছে। মাটির দিকে তাকিয়ে আরেকটু এগিয়ে এসেছি। হঠাৎ করেই আমার সামনে মাটিতলা থেকে কি যেন একটা বেরিয়ে এলো। দেখতে পেলাম যেন আগুন নিয়ে তৈরি একটা হাত। সে হাতের বড় বড় নখের বড় বড় আঙুল ছাড়া বাকি হাড়ের উপরে আগুন জ্বলছে। ব্যাপারটা দেখতে পেয়ে কিন্তু আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। বুঝতে পারলাম সাধু কেন আমায় সাবধান থাকতে বলেছিলেন। একদিকে সেই আগুন জ্বলা কাকেদের আক্রমণ, অন্যদিকে মাটির তলা থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আমার পা ধরতে যাওয়া সেই হাত। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এমন এক অবস্থা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সাধু কিন্তু ততক্ষণে সেই গাছের কাছে পৌঁছে গিয়েছে। 2 হাত গাছের গায়ে চেপে ধরে তিনি অদ্ভুত স্বরে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। দেখতে পেলাম মন্ত্র উচ্চারণ করতে করতে আমার দিকে তাকিয়ে একবার চিৎকার করে বললেন, আমি যখন তোমায় সংকেত দেব ঠিক সেই মুহূর্তে গাছের গায়ে ওই পেরেকটা পুঁতে দেবে। সাধুর কথাটা শেষ হওয়ার আগেই একটা দৃশ্য দেখতে পেলাম। মাটির তলা থেকে বেরিয়ে আসা সেই জ্বলন্ত হাতগুলো যেন এবার বেরিয়ে এসে সাধুর পা ধরে টানতে চাইছে। সাধুর মুখ থেকে কোনো চিৎকার বেরিয়ে আসছে না, তার বদলে তার মন্ত্র উচ্চারণ গেছে বেড়েই চলেছে। তা এতক্ষণে আকাশের গায়ে উঠতে থাকা সেই জ্বলন্ত কাকগুলো যেন সাধুর গায়ের উপর লাফিয়ে পড়ল। তার সাথে সাথেই গাছটা আরো অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। আর আমি বুঝতে পারলাম গাছের পেছনে একটা কালো ছায়ামূর্তি আস্তে আস্তে প্রবল প্রকট আকার ধারণ করতে শুরু করেছে। সে দৃশ্য বর্ণনা করার মতো ভাষা আমার নেই। সাধুর গোটা শরীরটা ততক্ষণে আমি দেখতে পাচ্ছিলাম না। তার গোটা শরীরে আশ্রয় নিয়েছে সেই জ্বলন্ত কাকেদের দল। তার পায়ের কাছে এখন উঠে এসেছে অনেক হাজার হাজার হাত। এই সমস্ত কিছুর মধ্যে কাকের যে ডাক চারপাশের অদ্ভুত হাসির শব্দ সৃষ্টি করেছিল তা হাওয়ায় মিলিয়ে আমার মাথার ভেতর কেমন যেন তালগোল পাকিয়ে যেতে শুরু করলো। ঠিক তখনই শুনতে পেলাম সাধুর তীক্ষ্ণ গলার চিৎকার,
এখনই ওই দরজা খুলে যাবে। তুমি এখনই ওই গাছের গায়ে পেরেকটা পুঁতে দাও। বিহ্বল হয়ে পড়লেও সাধুর কথা মতো গাছের একদম কাছে গিয়ে পড়েছিলাম। সাধুর কথা শেষ হতে না হতেই দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। যে গাছটাকে এতক্ষণ অন্ধকার ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই গাছের মাথার পাতাগুলো হঠাৎ কেমন যেন লাল হয়ে আসতে শুরু করলো। আমি আর দেরি করলাম না, ছুটে গিয়ে গাছের গায়ে পেরেক বসিয়ে হাত উড়ি দিয়ে একবার ধাক্কা দিলাম। তার সাথে সাথে একটা অদ্ভুত চিৎকার ভেসে এলো গাছের পিছনের দিক থেকে। তার সাথে সাথেই কাকেদের দল যেন ছিটকে লণ্ডভণ্ড হয়ে গেল। হাতগুলো মাটির তলায় কোথায় ঢুকে পড়ল। সাধুর দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। সাধুর গোটা শরীর যেন আগুনে ঝলসে গিয়েছে। সাধু কোনো রকমে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার বলল, তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি। সাধু তখনও দুটো হাত গাছের গায়ে চেপে রেখে সেই জ্বলন্ত শরীর নিয়ে কোনোভাবে মন্ত্র বলে চলেছেন। আমি আরও একটা ধাক্কা দিলাম সেই পেরেকে। তার সাথে সাথে এবার চারপাশের সেই জ্বলন্ত কাকগুলো আবার ছুটে আসতে লাগলো। প্রাণপণে মধুসুন্দরী দেবীর নাম জপ করে দু হাতে হাতুড়িটা এবার আমি তুলে ধরলাম। গাছের উল্টো দিক থেকে বেরিয়ে আসতে লাগলো সেই ছায়ামূর্তি। এখন তাকে আমি দেখতে পাচ্ছি ভালোভাবেই। মুখের দুপাশে সেই লম্বা দাঁত, গলায় নরমুণ্ডমালা, আর গোটা শরীরটা লালচে। আমি সেদিকে না তাকিয়ে সাধুর দিকে একবার মাত্র তাকালাম। তারপরে হাতুড়িটা দিয়ে এক ধাক্কায় পেরেকটা গাছের গায়ে ঢুকিয়ে দিতে যেন একটা প্রবল ধাক্কায় আমি ছিটকে গেলাম শ্মশানের দিকে। আঘাত সামান্য লাগলো বটে, কিন্তু তাড়াতাড়ি উঠে দেখতে পেলাম চারপাশটা অন্ধকার, কোথাও কেউ নেই। সাধুকে কয়েকবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। হাতড়ে হাতড়ে সেই গাছের কাছে গিয়ে পড়লাম। গাছের তলায় হাত দিয়ে দেখলাম, কিন্তু সাধুর সেই দগ্ধ দেহটাও কোথাও নেই। অনেকক্ষণ ধরে সেখানে খোঁজাখুঁজি করে তারপর গোপালের বাড়িতে ফিরে এসেছিলাম। পরদিন সকালে বাবার সাথে ঠাকুরমশাই সেখানে গিয়ে খুঁজেছিল। তবে এরপর থেকেই কিন্তু রাতের বেলা আমাদের গ্রামের সমস্ত বিপদ কেটে গিয়েছিল। গ্রামের মানুষেরা ঠাকুরমশাইকে তখন থেকেই বড্ড ভক্তি শ্রদ্ধা করত। কিন্তু সেই সাধুর কি হলো ঠাকুর মশাই? আর ওই দরজা কি তাহলে বন্ধ হয়ে গেল? সে বিষয়ে আমি কিছুই জানি না, তবে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম। সেই সাধু হয়তো প্রথম থেকেই জানতেন আসলে সেই দরজা বন্ধ করার জন্য যে কোনো একজনকে আত্মবলিদান দিতে হবে। তাই হয়তো তিনি আমায় ওই পেরেক পোঁতার জন্য বলেছিলেন, আর নিজে দিয়েছিলেন তার প্রাণ বিসর্জন। নিশ্চয়ই তিনি জানতেন এমন কিছুই হবে, তাই তিনি আগে থেকেই আমায় তা বলেননি। তাহলে হয়তো আমি তাকে এভাবে মরতে দিতাম না। তারানাথের গল্প শেষ হয়ে গিয়েছিল। আমরা আর অপেক্ষা করলাম না। তারানাথ আর গোপালবাবুকে সেখানে রেখে আমরা বেরিয়ে এলাম। বৃষ্টিটা তখন অল্প অল্প নামতে শুরু করেছে।